ব্যাটারি চালিত অটোরিকশা আরো উপস্থিত আছেন আমাদের বিপ্লবী সদস্য সচিব ফাইজুল হক। আপনারা যারা আমার সামনে আছেন, উপবিষ্ট পাশে আছেন, মঞ্চে আছেন, আপনারা এই রাষ্ট্রের মালিক। আমাদের পেশা যাই হোক, রাষ্ট্রটা আমাদের। কেউ অটো চালায়, কেউ মুদি দোকান দেয়, কেউ শ্রমিক, কেউ ধরেন ক্ষেত খাবারের কাজও এই অঞ্চলে কিছু হয় কিনা আমি জানি না, কামরা নিচর হতেও পারে, কিছু থাকে। কেউ গবাদি পশু পালন করি, কেউ বাড়ি ভাড়া দিয়ে খায়, কেউ অন্য দোকান খায়, মানে ব্যবসা করি, এভাবেই আমরা আছি। কিন্তু আমাদের পরিচয় একটা, সেটা হচ্ছে আমরা এই রাষ্ট্রের মালিক, আমরা এই রাষ্ট্রটাকে ধারণ করি। এই রাষ্ট্রের যত ক্রাইসিস হয়েছে, এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাই রাষ্ট্রের ক্রাইসিসে রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। যাদের বিত্ত বৈভবের মালিক, যারা অভিজাত শ্রেণী, তারা মুক্তিযুদ্ধ বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, 24-এর গণঅভ্যুত্থান বলেন, আপনি বিত্ত শ্রেণীকে কখনো পাবেন না। যারা গুলশান, ধানমন্ডি, বাড়ি ভাড়ায় বসবাস করে, তারা হচ্ছেন রাষ্ট্রের সুবিধাগুলি এনজয় করেন, বাট রাষ্ট্রের ক্রাইসিসে থাকেন না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা রাষ্ট্রের ক্রাইসিসে অতীতে ছিলেন, এখনো থাকবেন বিধায় আমার বিশ্বাস। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে জীবনটাকে দুর্বিষহ করে চলেছে। নাগরিক সুবিধা নাই বললেই চলে। ওয়াসা, ডেসা, তিতাস, সিটি কর্পোরেশন ফাংশন করছে না। এর কিছুটা কারণ আমরা নিজেরা, আর কিছুটা কারণ হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। কারণ কিভাবে নিজেরা, এটা ছিল একটা চর, আমরা নিজেরা এটাকে শহর বানিয়ে ফেলেছি নিজের মতো করে। কোনো পরিকল্পনা নাই, রাস্তাটা প্রসার করার কোনো সুযোগ নেই, ছাড়িনি। 6 ফিট রাস্তা 12 তলা বাড়ি করেছি, 10 তলা বাড়ি করেছি, আমি নিজে দেখেছি। নিজের মতো করে যখন কেউ শহর করে, সেই শহরটা বাসযোগ্য থাকে না। যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচিত সরকার আসে, আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অগ্রাধিকার ভিত্তিতে সব সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। তবে গ্যাসের সমস্যাটা যেহেতু প্রকট, এটা শুধু এই এলাকার সমস্যা না, ঢাকা শহরের সমস্যা, পুরা দেশের সমস্যা। পাইপ লাইনে গ্যাস থাকছে না। এর জন্য বেশ কিছু পদক্ষেপ দরকার, তিতাস নিতে প্রয়োজন। আমি কৃষির সাথে কথা বলেছি, তারা কিছু বাজেট, কিছু প্রকল্প বরাদ্দ করা ছাড়া এই অবারিতভাবে গ্যাস সরবরাহ করতে পারছে না। তার জন্য নির্বাচিত সরকার দরকার, একটা বাজেট দরকার অর্থের, আর কিছু প্রকল্প পাস করা দরকার। ওই প্রকল্পের মাধ্যমে কিছু লাইন সংস্কার করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, মেরামত করতে হবে, কিছু লাইন প্রসারিত করতে হবে, আর কিছু লজিস্টিক সাপোর্ট এনশিওর করতে হবে। করতে পারলে এই এলাকার গ্যাস অবাধে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এটা চিহ্নিত করেছি। নির্বাচিত হওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যে আমার দল যদি সরকার গঠন করে, বিএনপি, আর আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, 2 থেকে 2.5 মাসের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। অটোরিকশার মালিকরা এটা আয়োজন করেছে। আমার কথা তাদেরকে কতটুকু খুশি করতে পারবে আমি জানি না, কিন্তু মানুষকে প্রলুব্ধ বা খুশি করার জন্য আমি কথা বলি না, আমি ন্যায্য কথাটা বলার চেষ্টা করি। অটোরিকশার প্রয়োজন আছে, কিন্তু এটা কিছু সমস্যাও তৈরি করেছে। আমরা অটোরিকশার ব্যবহার রাখতে চাই, কিন্তু অনিয়ন্ত্রিত না। ইচ্ছা হলো সকালে বিকাল 100, 200, 500 বানাবেন, রাস্তায় চলবেন, যানজট, কোনো শৃঙ্খলা নাই, ব্রেক নাই, সিগন্যাল মানেন না, যা ইচ্ছা তাই করেন, যেখানে সেখানে থামান। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। যারা এটা নেতৃত্ব দিচ্ছেন, ভাইদের প্রতি আমার অনুরোধ, প্রকৃতপক্ষে যারা অটোরিকশা চালাতে চান, তাদেরকে একটা ব্যবস্থাপনার মধ্যে আপনারা আনেন। কারণ এই দেশটা আপনার। এই রাজধানী শহরটা ফাংশন করাতে হবে। এই রাজধানী শহরটা যদি অকেজ হয়ে যায়, আপনি আমি কেউ থাকবো না, দেশের অর্থনীতি থাকবে না।
একটা মেগা সিটিতে কিভাবে অটোরিকশা চলবে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই, একটা পদ্ধতি অনুসরণ করতে চাই, একটা প্রক্রিয়া অনুসরণ করতে চাই, করে যারা সেটা চালাবেন, নিয়ম মানবেন, তারা নির্দিষ্ট ভাড়া নেবেন, শৃঙ্খলা মানবেন, তারাও সুবিধা ভালো থাকবে, যারা চালানো অটোরিকশা মালিকরা ভালো থাকবে, চালকরা ভালো থাকবে, সমাজে যারা বসবাস করেন তারাও ওইটার থেকে খুব বেশি ডিস্টার্বের সম্মুখীন হবেন না, বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। সব কিছুর একটা নিয়ম থাকা উচিত, নিয়ম থাকা উচিত। আমার ইচ্ছা হলো আমি ধরেন আজকে সকালবেলা রাত্রের মধ্যে 10টা অটোরিকশা বানিয়ে 10 জন ড্রাইভারকে দিয়ে ছেড়ে দিলাম। এটা পৃথিবীতে কোনো সভ্য দেশে চলতে পারে কিনা বলে? ইয়াস, আপনি 10টার জায়গায় 2টার অনুমোদন নেন, মানসম্মতভাবে তৈরি করেন, বিধি মেনে নিয়ম মেনে সেটা পরিচালনা করেন, যাতে জনজীবন বিপর্যস্ত না হয়ে যায়, অকেজো না হয়ে যায়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। পৃথিবীর কোথাও, আমি 36টা দেশ ঘুরেছি, কোথাও জনগণ স্বেচ্ছাচারিতভাবে যা ইচ্ছা তা করতে পারে, তাকে একটা বিধি মানতে হবে। আপনি বাড়ি করবেন, রাজুকের রুল মানবেন না। 6 ফিট জায়গা বাড়ি করতে হলে সবে হবে 4 তলা, রুল মানলে আপনি বানিয়ে ফেলেছেন 10 তলা। এসে আবার বলছেন ভাই আমি গ্যাস পাই না, পানি পাই না, সুয়েরের গান ক্লিয়ার না। এই জায়গায় কামরাঙ্গীরচরের সর্বোচ্চ 80,000 মানুষ বসবাস করলে ঠিক হয়, বাস করেন 8 লাখ মানুষ। নাগরিক সুবিধা চাইবেন, আপনার রাষ্ট্র কিভাবে আপনাকে দিবে? ইয়েস, আপনার রাইট আছে এগুলি চাওয়ার, রাষ্ট্রেরও দায়িত্ব আছে এগুলি করার, কিন্তু ধাপে ধাপে পর্যায়ক্রমে সেখানে আপনাকে সহযোগিতা করতে হবে। তো আপনার আঙিনা, আপনার এরিয়া, সেখানে সুনাগরিক হিসেবে একটা দায়িত্ব আপনার আছে। আপনি স্বেচ্ছাচারী হয়ে যাবেন, আমি স্বেচ্ছাচারী হব না। আমি ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেব না, সামষ্টিক সার্বজনীন স্বার্থকে প্রাধান্য দেব। এভাবে যদি আমরা না শিখি, বিশ্বাস করুন আমাদের আগামী প্রজন্ম এই দেশে বসবাসই করতে চাইবে না। আমরা চাচ্ছি নতুন কামরাঙ্গীরচর, নতুন ঢাকা 10 এবং নতুন বাংলাদেশ। এইটা আমরা চাচ্ছি। আপনাদের সকলকে আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রে গিয়ে ভোটটা নিশ্চিত করবেন। আবার বন্ধের দিন সকালবেলা কিন্তু রান্না বান্না করে দুপুর বানায়েন না, ভালো ভালো খাবার আয়োজন করে আগে ভোট দিয়ে আসবেন। তারপর সবচেয়ে ভালো খাবার, হয়তো যার খিচুড়ি পছন্দ খিচুড়ি, যার বিরিয়ানি পছন্দ বিরিয়ানি, স্ত্রী রান্না করবে প্রথম, আপনি আপনার পরিবার নাকি ভোট দিয়ে আসবেন। তারপরে এসে আপনি আবার ওটা বন্টন করবেন, ডাইনিং টেবিল রেডি করবেন। এরপর বাসার নারী সদস্য যিনি আছেন তিনি গিয়ে ভোট দিয়ে আসবেন। ভোটের পর দিয়ে আসার পর দুপুরে একত্রে ভালো খাবার খাইতে ইচ্ছা করলে যা যা ইচ্ছা রান্না করে খাবেন, কিন্তু ছুটির দিন রান্না বান্না করতে গিয়ে কিন্তু পুরাটা ভোটটা নষ্ট করবেন না। আপনার দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনার দেশ ক্ষতিগ্রস্ত হবে। ভোট আপনার নাগরিক মর্যাদা এবং অধিকার, কখনোই মিস করবেন না।